মাস্টারমশাই, ও মাস্টারমশাই! ছুটতে ছুটতে এসে এইটুকু বলেই হাঁপাতে থাকে ইসমাইল। সবাই বলে স্কুল মাস্টারই সব থেকে সুখের চাকরি। সে যে কত সুখের চাকরি হাড়ে হাড়ে টের পাচ্ছেন হলধর বাবু। ইউনিট টেস্ট, মিড ডে মিল, তারপর এটা আবার বোর্ডিং স্কুল, সব সময়তেই কাজের চাপ। সামনের সপ্তাহে ছেলের বিয়ে, তাও ছুটি পাননি। ফোনেই গিন্নির সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিচ্ছিলেন। কথার মাঝে ইসমাইল এসে পড়ায় বাধ্য হয়ে কথা থামাতে হলো। হেড স্যার যে যথেষ্ট রাগী সে কথা সব ছাত্ররাই জানে। হলধর বাবু তার রাগী গম্ভীর গলাতে ইসমাইলকে শুধান। কি হলোটা কি? মাঠে বাঘ বেরিয়েছে নাকি? এমন ছুটতে ছুটতে আসার কি হলো? তখনও হাঁপাচ্ছে ইসমাইল। দুটো ঢোক গিলে মুখ কাচুমাচু করে বলে, নতুন ছেলেটা, নতুন ছেলেটা। এইটুকু বলেই থেমে যায় ইসমাইল। নতুন ছেলেটা কি করেছে? এক ধমক লাগালো হলধর বাবু। এবার আঙুল তুলে পুরনো হোস্টেল বাড়িটার দিকে আঙুল তুলে দেখালো ইসমাইল। বলে, ওখানে ঢুকেছে ছেলেটা। আঁতকে ওঠেন হলধর বাবু। তোরা ছেলেটাকে বলিসনি ওখানে কারো ঢোকা বারণ আছে? আমরা কেমন করে জানবো মাস্টার মশাই যে ওখানে ঢুকবে? আমরা সবাই মাঠে ফুটবল খেলছিলাম। হঠাৎ দিনেশ খেয়াল করে ছেলেটা দোতলার বারান্দাতে দাঁড়িয়ে আছে। আমরা সবাই ওখান থেকে ওকে চলে আসতে বললাম, কিন্তু ও ভেতরে ঢুকে গেল, এখনো বেরিয়ে আসেনি। হলধর বাবু আজ প্রায় 19 বছর আছেন এই স্কুলে। তখন ওই বিল্ডিংটায় ছাত্রদের হোস্টেল ছিল। সেবার এক কালবৈশাখী ঝড়ের রাতে বাজ পড়ে হোস্টেলের একটা অংশ পুরো ভেঙে পড়ে। কয়েকজন ছাত্র মারাত্মক রকমের আহত হয়েছিল। মারা গিয়েছিল একজন ছাত্র। মুখটুকু বাদে শরীরের একটা অংশ বিশ্রীভাবে ঝলসে গিয়েছিল। আজ 12 বছরের বেশি হয়ে গেল। এখনো সেদিনের ঘটনা মনে পড়লে শিউরে ওঠেন হলধর বাবু। তারপর বছর খানেক ওই বিল্ডিং অমন অবস্থাতেই পড়েছিল। হোস্টেলের ছেলেদের স্টাফ কোয়ার্টার্স সরিয়ে আনা হয়েছিল। কিন্তু বেশ কিছুদিন পর থেকে যতবার ওই বিল্ডিং সংস্কারের চেষ্টা হয়েছে একটা না একটা অঘটন লেগেই আছে। দোতলা অবধি তো কেউ পৌঁছাতেই পারেনি। শেষ অবধি ভুতুড়ে বিল্ডিং নাম নিয়ে বিল্ডিংটা ভাঙাচোরা অবস্থাতেই পড়ে আছে। ওই নতুন ছেলেটা তো সদ্য কদিন ক্লাস 6-এ ভর্তি হয়েছে। ওর বাবা মা দুজনেই যেন কিভাবে মারা গেছে। জ্যাঠা এসে ভর্তি করে দিয়ে গেছেন। উনি বলেছিলেন অবশ্য ছেলেটি বড় দুরন্ত, কিন্তু এই কদিনে তো ছেলেটিকে বেশ চুপচাপই মনে হচ্ছিল। আর ভেবে কি হবে, এখন ভালোই ভালোই ওই ছেলেকে ভুতুড়ে বিল্ডিং থেকে বের করে আনতে পারলে হয়। না হলে কি কৈফিয়ত দেবেন ওর বাড়ির লোকের কাছে? আর শুধু কি বাড়ির লোক, পান থেকে চুন খসলেই পার্টি থেকে মিডিয়া কেউ ঝাঁপিয়ে পড়তে বাকি থাকবে না। স্কুল ছুটির পরে প্রতিদিনই বিকেলে ছেলেরা ওই মাঠে খেলা করে। ওই ছেলের এই সন্ধ্যের মুখে ওই ভাঙা বিল্ডিং এ ঢোকার কি যে দরকার পড়লো কে জানে। এই আজকালকার ছেলেপিলেগুলোই বড্ড বেয়াড়া। আর দেরি না করে ইসমাইলের সাথেই ওইদিকে পা বাড়ায় হলধর বাবু। অন্য ছেলেরা সব মুখ কাচুমাচু করে দূরে দাঁড়িয়ে আছে। হলধর বাবু বিল্ডিং এর একদিকে এগোতে গিয়েও থমকে যান। গতবার এক মিস্ত্রি জোর করে ঢুকেছিল বিল্ডিং এ ঘরের জিনিসপত্র বের করে আনবে বলে। কিন্তু কি হলো, সবার চোখের সামনে সুস্থ মানুষটা মুখে রক্ত উঠে মরে গেল। ডাক্তার ডাকার সময়টুকু অবধি পাওয়া যায়নি। খানিক পিছিয়ে আসেন হলধর বাবু। যা তো স্টাফ কোয়ার্টার্স থেকে স্যারদের ডেকে নিয়ে আয়। হলধর বাবু ছাড়াও আর দুজন স্যার থাকেন এখানে। একা কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে সবাই মিলে ভেবে কাজটা করাই ভালো। হলধর বাবু মুখ থেকে কথাটা বের হতে না হতে দুজন ছেলে ছুট লাগায়। হলধর বাবু হাঁক পাড়েন, রামদিনকেও ডেকে আনবি। স্কুলের দারোয়ান কাম নাইট গার্ড রামদিন
পেটানো চেহারা, ভয় ডরও খুব একটা নেই। এমন সমস্যায় তো রামদিনের মতো মানুষকেই সাথে দরকার। ছেলেটা ভিতরে কি করছে কে জানে, সারা শব্দও তো নেই। মরে ফরে গেল না তো? না স্যার, মরিনি, এই তো আমি। চমকে উঠলেন হলধর বাবু। আরে, ভূতের মতো দুম করে এ ছেলে উদয় হলো কোথা থেকে? এক্ষুনি তো সামনে কেউ ছিল না। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ধমক দিয়েই জিজ্ঞেস করেন, এই বিল্ডিং এ কেন ঢুকেছিলে? তুমি জানো না এখানে ঢোকা বারণ? কেন স্যার, কি হয়েছে এই বিল্ডিং এ? ছেলেটার কথায় কি ছিল কে জানে, কোনো প্রতিবাদ করতে পারেন না হলধর বাবু। তার বদলে সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনার কথা ব্যাখ্যা করতে লাগলেন। ছেলেটা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল স্যার। 12 বছর আগের সেই ঝলসানো মৃতদেহটা আবার চোখের সামনে ভেসে ওঠে হলধর বাবু। এত বছর পরেও যেন ভয় শিউরে ওঠেন উনি। সামনে দাঁড়ানো নতুন ছেলেটাকে হাসতে দেখে মাথায় আগুন জ্বলে যায় হলধর বাবু। বাজখাই গলাতে জিজ্ঞেস করেন, হাসির কি হলো? ছেলেটা তার পুলোভার খুলে ফেলে, দেখুন তো স্যার, এর থেকেও বেশি পড়েছিল। চমকে ওঠেন হলধর বাবু। কি বিভৎসভাবে পোড়া শরীরের বাম দিকটা! এ তো সেই 12 বছর আগের বাজ পড়ে ঝলসে যাওয়া ছেলেটা। আকাশে মেঘ তো ছিল না, তবু খুব জোরে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন। কাছাকাছি কোথাও বাজ পড়লো নাকি? ভয় হাত পা ঠান্ডা হয়ে আসে হলধর বাবুর। উনি পিছন দিকে জোরে ছুটতে থাকেন। ওই তো বঙ্কিম বাবু আর দয়াল বাবু আসছেন। দয়াল বাবুই জিজ্ঞেস করেন, ছেলেরা কি বললো? কিছুই তো বুঝতে পারলাম না। কে ঢুকেছে ওই ভুতুড়ে বিল্ডিং এ? বঙ্কিম বাবু বলছেন, ওরা বলছে নতুন ছেলেটা নাকি ওই ভুতুড়ে বিল্ডিং এ ঢুকেছে, কিন্তু ওর জ্যাঠা আমার মোবাইলে ফোন করেছিলেন ওর ঠাকুমা অসুস্থ, তাই ওকে নিতে আসবেন আগামীকাল। ছেলেটাকে আমার ঘরে ডেকে পাঠিয়েছিলাম, সেই কথাটাই বলছিলাম। ও তো আমার ঘরেই ছিল। আপনি নিজে দেখেছেন? এই ছেলেদের কথা কোনো ঠিক আছে নাকি? কি দেখতে কি দেখেছে? আকাশে এমন মেঘ করেছে, কে জানে কি যে হলো। খেললেই হবে, পড়তে বসতে হবে না? এখনই যে যার ঘরে গিয়ে ইংরেজি বই নিয়ে বসো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। দয়ালবাবুর বকুনিতে ছেলেরা সবাই হৈ হৈ করতে করতে ফিরে যাচ্ছে হোস্টেলের দিকে। ছেলেরা কি দেখতে কি দেখেছে হতে পারে, কিন্তু হলধর বাবু একটু আগে নিজে যা দেখেছেন তা ভুলবেন কি করে? কিন্তু সে কথা বলতে গেলে কেউ বিশ্বাস করবে না। কাউকে কিছু না বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ান হলধর বাবু। মনে মনে ঠিক করে ফেললেন, ছুটি না পেলেও কাল সকালেই মেডিকেল লিভ নিয়ে বাড়ি চলে যাবেন। আর তো মাত্র 3 বছর চাকরি আছে। গিন্নির কথা মতো এবার বাড়ির কাছাকাছি ট্রান্সফার নেওয়ার চেষ্টাটাই করতে হবে। আমার আজকের গল্প বজ্রপাত এখানেই সমাপ্ত হলো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন এবং অপেক্ষায় থাকবেন পরের গল্পের। ধন্যবাদ।